নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে বলবেন এই দলটাকে আর্জেন্টিনার দ্বিতীয় দল? দেখে তো একদমই মনে হচ্ছিল না সেটাই। দেখে মনে হচ্ছিল যেন আর্জেন্টিনার প্রথম দলই খেলছে, আর দ্বিতীয় দল হিসাবে আপনি ধরবেনই বা কাকে? প্যালাসিওস, প্যারাদেস বা ওতামেন্দির মতন সিনিয়র প্লেয়াররা যারা আর্জেন্টিনাকে কিন্তু 2022 বিশ্বকাপে জেতানোর পিছনে বড় হাত রেখেছিল। অন্যদিকে লাসেলসোর মতন প্লেয়ার রয়েছেন যিনি গোল করলেন, রয়েছেন নিকো পাস। আসলে বয়স্ক বা একটু বয়স হয়ে যাওয়া প্লেয়ার এবং কম বয়সী প্লেয়ার এই সব মিলিয়ে আর্জেন্টিনাতে এমন দল তৈরি করা হয়েছে যেখানে প্রথম সারি বা দ্বিতীয় সারির দল বলে কিছু নেই। যেদিন মাঠে যে দলটা নামছে সেটাই আর্জেন্টিনার ফার্স্ট টিম। আর্জেন্টিনাকে যদি আমরা দেখি তাহলে এর কৃতিত্ব কিন্তু সবার প্রথমেই যাবে স্কালোনির কাছে। 2022 সালের আর্জেন্টিনাকে আমরা দেখেছিলাম, সেই আর্জেন্টিনার খেলাও আমরা দেখেছিলাম, তবে এবারের আর্জেন্টিনার খেলা কিন্তু কিছুটা হলেও আলাদা। এবারে আর্জেন্টিনা কিন্তু পাস খেলতে খেলতে এগিয়ে যাওয়ার সাথে সাথে বল লুজ করার সঙ্গে সঙ্গে যে প্রেসিং করছে সেই প্রেসিং কিন্তু চোখে পড়ার মতন। আগের বছর আমরা আর্জেন্টিনাকে দেখেছিলাম শেষ মুহূর্তে গোল খাওয়ার একটা প্রবণতা তৈরি হওয়ার জন্য, যেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হোক বা ফ্রান্সের বিরুদ্ধে হোক আর্জেন্টিনা গোল খেয়েছিল। এইবারে কিন্তু সেইখানটায় অনেকটাই পরিবর্তন, ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে অনেক বেশি মন দিয়েছেন স্কালোনি। সেখানে দেখা যাচ্ছে যে বল লুজ করার সাথে সাথে প্রেসিং হওয়ার হচ্ছে এবং তার সাথে সাথে ডিফেন্সিভ মিডফিল্ডাররা কিন্তু দুর্দান্তভাবে নিজের জায়গায় পৌঁছে যাচ্ছে। ডিফেন্স নিয়ে কথা বলার পর আর্জেন্টিনার মাঝমাঠ নিয়েও কিন্তু কথা বলতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ আলাদা মাঝমাঠ। ম্যাকেলিস্টার সেখানে ছিল না, সেখানে ছিল না এনজো ফার্নান্ডেজের মতন প্লেয়ার, কিন্তু এই দুজন প্লেয়ার না থাকাতে মাঝমাঠে ক্রিয়েটিভিটি কি কোথাও কমে গেছিল? হ্যাঁ, আর্জেন্টিনা কিন্তু মাঝে মধ্যে মাঝমাঠে বল লুজ করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কখনো কখনো মনে হয়েছে মাঝমাঠটা একটু জটলার মধ্যে রাখছে, কখনো কখনো মনে হয়েছে ততটা কনফিডেন্স নেই। কিন্তু ক্রিয়েটিভিটির অভাবের কথা যদি আমাদের এখানে আসে তাহলে সেখানে বলতে হবে অবশ্যই ক্রিয়েটিভিটির অভাব কিন্তু মাঝমাঠে ছিল না। নিকো পাজের মতন একজন জুনিয়র প্লেয়ার, তার সাথে পারাদেস, প্যালাসিওসের মতন প্লেয়াররা ছিল মাঝমাঠে, ছিল লসেলসের মতন প্লেয়াররা, এবং এই যে জুটি, এই জুটিটাও কিন্তু মাঝমাঠে দুর্দান্তভাবে ক্লিক করছে আর্জেন্টিনার জন্য। এইবার এখানে সবচেয়ে বেশি বিপদে বা বলা যেতে পারে সুখী বিপদে পড়বে কিন্তু লিওনেল স্কালোনি, যে এর পরের ম্যাচে মাঝমাঠে তিনি কাদেরকে নামাবেন। অবশ্যই লিওনেল স্কালোনি চেষ্টা করবেন বা মনে করা হচ্ছে যে লিওনেল স্কালোনি আগের যে এনজো ফার্নান্দেজ ম্যাকালিস্টার জুটি ছিল সেটাকেই বা ডেপল তার সাথে সেই জুটিটাকেই নামাবে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও আর্জেন্টিনার বেঞ্চ স্ট্রেংথ নিয়ে প্রথম দিকে বেশ কিছু কথা হয়েছিল যে বেঞ্চ স্ট্রেংথ নাকি অতটা ভালো না অন্যান্য দলগুলোর থেকে। তবে জর্ডানের বিরুদ্ধে আর্জেন্টিনার যে খেলা দেখালো সেখানে বোঝা গেল যে আর্জেন্টিনার বেঞ্চ স্ট্রেংথ এতটাই বেশি যে আর্জেন্টিনা কিন্তু যে কোনো সময় তাদের প্লেয়ারদেরকে পরিবর্তন বা অদলাবদলি করতে পারে, যেখানে তাদের পারফরমেন্সে বিশাল কিছু একটা ক্ষতি হবে না। এরপরে চলে আসি আমরা স্ট্রাইকিং পজিশনে। স্ট্রাইকিং পজিশনে লিওনেল মেসি না থাকাতেও খুব একটা কোনো অসুবিধা হয়নি, যদিও আমি আগেই বললাম আলভারেজ এবং মার্তিনেজের মধ্যে মার্তিনেজ গোল পেয়েছে, সেটাও পেনাল্টিতে, আলভারেজ এখনো গোল পায়নি। তবে এই স্ট্রাইকিং পজিশন নিয়ে কিন্তু খুব একটা ভাবার জায়গা নেই আর্জেন্টিনার। এই স্ট্রাইকিং পজিশন যে কোনো দিন জ্বলে উঠতে পারে এবং দরকারি সময় স্ট্রাইকিং পজিশন কিভাবে জ্বলে উঠতে হয় সেটা কিন্তু তারা জানে, তাই এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আর্জেন্টিনা। তার সাথে আপনারা যদি অ্যাটাকিং দিকটা দেখেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আর্জেন্টিনা মেসিহীন এবং মেসিকে নিয়ে এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ ছিল এতদিন। এখন কিন্তু সেই তফাৎটা আস্তে আস্তে কমে আসছে। খেলার স্টাইল, সেটা মেসি থাকুক বা দলে না থাকুক, খেলার স্টাইল কিন্তু হবে একই রকম। এটাই যেন বলে দিয়েছে লিওনেল স্কালোনি। তাই লিওনেল স্কালোনির এই আর্জেন্টিনার যে দল তৈরি, এই দলের পিছনে কিন্তু সবচেয়ে বড় হাত রয়েছে, এই কথাটা বলাই যায়। লিওনেল স্কালোনির পর যদি এর পরে সেকেন্ড পয়েন্ট হিসাবে আর্জেন্টিনার জয়ের জন্য দেখা হতে পারে তাহলে সেখানে অবশ্যই থাকবে কিন্তু মেসিবিহীন আর্জেন্টিনাও সমান ভয়ঙ্কর।
মেসিবিহীন আর্জেন্টিনাতে কিন্তু আমরা যে জর্ডানের প্রথম দিকে যে সময়টা দেখলাম, যতক্ষণ মেসি মাঠে ছিলেন না, সেইখানে কিন্তু নিকো পাস, লো সেলসো, প্যারেডেস, প্যালাসিওস এর মতন প্লেয়ারেরা দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং 2026 বিশ্বকাপে প্রথম গোল কিন্তু পেয়ে গেল মার্তিনেজ। এই গোলটা খুব দরকার ছিল মার্তিনেজের জন্য। পেনাল্টি থেকে গোলটা পেলেও গোলটা প্রচণ্ড দরকার ছিল, কারণ এর পরের রাউন্ডগুলো অর্থাৎ রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনালে কিন্তু শুধু একজন গোল স্কোরের ওপরে ভরসা থাকলে আর্জেন্টিনা চলবে না। তবে এখনও কিন্তু গোল পায়নি আলভারেজ অর্থাৎ আর্জেন্টাইন স্পাইডারম্যান। তবে আর্জেন্টাইন স্পাইডারম্যানের কাছ থেকেও গোল পাওয়ার জন্য কিন্তু আগ্রহ রয়েছে আর্জেন্টাইন দর্শকদের। 3 নম্বর পয়েন্টে অবশ্যই থাকবেন লিওনেল মেসি। তাকে নিয়ে কিছু বলারই নেই, তাকে নিয়ে যত কথা বলা যায় সেটাই যেন কম মনে হয়। 5টা গোলের আগে আর্জেন্টিনা করেছিল, 5টি গোলই কিন্তু লিওনেল মেসির। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা যখন জর্ডানের সাথে নামলো তখন অনেকে ভেবেছিল লিওনেল মেসির হয়তো গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলের দেখা পাবে না। সেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে লিওনেল মেসি আবার প্রমাণ করলেন তিনি এই মুহূর্তে ফুটবল ভগবান। তিনি যখন যেটা চান তখন সেটা করতে পারেন এবং সেইখানে দাঁড়িয়ে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল, এবং সেই গোল অবশ্যই কিন্তু মনে থেকে যাবে এবং এই ফ্রিকিক থেকে গোল আসার ফলে আর্জেন্টাইন সমর্থকেরা কিন্তু আরও বেশি খুশি হবে, কারণ ওপেন প্লে থেকে এর আগের ম্যাচগুলোতে গোল হয়েছিল। শেষ ম্যাচ অর্থাৎ জর্ডানের ম্যাচে কিন্তু 3টে গোল 3টেই সেট পিস থেকে। প্রথম গোলটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে, সেটাও একটি পয়েন্ট, সেটা হলো লো সেলসোর পারফরমেন্স। অবশ্যই স্ট্যান্ড আউট পারফরমেন্স কিন্তু করেছেন লো সেলসো এবং মেসি বিহীন আর্জেন্টাইন দলে যেখানে ডিমারিয়াও নেই, কারণ ডিমারিয়া তার খেলা ছেড়ে দিয়েছেন, সেখানে লো সেলসোর খেলা দেখে মনে হচ্ছিল যে কোথাও গিয়ে যেন তিনি এখনও আর্জেন্টিনা দলের প্রথম একাদশে প্রত্যেক দিন পাওয়ার দাবিদার। যদিও সেটা হয়তো সম্ভব নয়, দেখা যাবে ভবিষ্যতে, কিন্তু লো সেলসোকে দেখে মনে হলো যে আর্জেন্টিনা দলে মেসি ছাড়াও যে কজন হিরোর নাম এক চান্সে মাথায় আসে তার মধ্যে অবশ্যই অন্যতম এই লো সেলসো। এবার লাস্ট পয়েন্টে আসা যাক। অবশ্যই আর্জেন্টিনা 1 নম্বরে শেষ করেছে, সহজ পাথওয়ে পেয়েছে, সেই নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আর্জেন্টিনা দলের নেই, সেটা করেছে ফিফা। সহজ পাথওয়ে পাওয়ার ফলে আর্জেন্টিনাকে কিন্তু এবার মুখোমুখি হতে হবে কেপ ভার্দের। কেপ ভার্দেকেও সহজ দল হিসাবেই অনেকে দাগিয়ে দিলেও আমরা যারা ফুটবলটা দেখছি তারা জানি কেপ ভার্দে কি লড়াইটা দিতে পারে, তাকে সহজ দল একেবারেই বলা যায় না। যারা স্পেনকে আটকে দিতে পারে তারা কোনোদিনই সহজ দল নয়। এই কেপ ভার্দের বিরুদ্ধে কিন্তু আর্জেন্টিনার মাথা ব্যথার একমাত্র কারণ ডিফেন্স, কারণ ওটামেন্ডি যেভাবে গোলটা খেলো জর্ডানের এগেনস্টে, যেভাবে দাঁড়িয়ে থেকে গোলটা খেলো, বোঝা যাচ্ছে যে বয়সের চাপে কিছুটা কিন্তু নুবজ তিনি। এর ফলে তিনি যে খুব একটা বিশাল কিছু কন্ট্রিবিউট করতে পারবেন সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। সেইখানে দাঁড়িয়ে যদি রোমেরো সুস্থ হয়ে না আসে তাহলে এই কেপ ভার্ডের ম্যাচেও কিন্তু চাপে পড়তে পারে আর্জেন্টিনা, কারণ কেপ ভার্ডে শুধু ডিফেন্স করে না, তারা কাউন্টার অ্যাটাকে বেশ ক্ষিপ্র এবং গোল করতে জানে। সেখানে কেপ ভার্ডের বিপক্ষে কিন্তু চাপ হতে পারে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের জন্য। বাকি আজ ম্যাচে বেশ কিছু মিসপাস দেখা গেছে, তবে সেটা অবশ্যই পরিণত হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। এর পরের ম্যাচ আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের, সেটা কঠিন ম্যাচ হতে চলেছে। তবে গ্রুপ পর্বের 3টি ম্যাচে 3টি জয়, মেসির 3 ম্যাচে 6 গোল, অর্থাৎ শেষ বিশ্বকাপে এসে, যদিও এখনো শেষ বিশ্বকাপ কিনা বলা যায় না, তবু খাতায় কলমে যেটা মনে হচ্ছে যে শেষ বিশ্বকাপ, সেই শেষ বিশ্বকাপে এসে কিন্তু নিজের সবটা উজাড় করে দিচ্ছে লিওনেল মেসি।